তো সেখানে কিছু এক্সপ্লেনেশন দিয়ে বললো যে না নয়, হ্যাঁ, দিয়ে আরো কিছু ওনারা বললেন, তো সেই দিল। তো সেই জায়গায় পরে যখন সেকেন্ড টাইম ডাক্তারকে দেখানো হয়, ডাক্তারও সেকেন্ড টাইম আমার এক্সরে করলেন, তারপর বললো যে না আমি যেটা সাসপেক্ট করেছি সেটা নয়। কিন্তু চ্যাটজিপিটি দিয়ে আমরা প্রথম এক্সরেতেই কিন্তু অনেক প্রিসাইজ প্রেডিকশন আমরা পেয়ে যাচ্ছি। তো ফলে আমরা এটা কখনোই বলবো যে ডাক্তারকে রিপ্লেস করতে পারে, আলটিমেট হয়তো বসে কাজটা তো ডাক্তারকেই করতে হবে, কিন্তু জেনারেল কিছু ইনফরমেশন বা জেনারেল ট্রিটমেন্টগুলো ওদের খুব সহজে এআই দিয়ে অনেক এফিসিয়েন্টলি করা যায়। তো চাচ্ছি না, আজকে সময় যথেষ্ট কম, তো আমি একটু স্পেস রিসার্চ সম্পর্কে মহাকাশ গবেষণার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তাটাই মূলত বলবো। তো সেক্ষেত্রে কিছু মিক্সড জায়গা আছে, কিছু ইতিহাস আছে, কিছু বর্তমান অবস্থা আছে, এইরকম। এটা সেই অর্থে যে কিন্তু মানে মোটামুটিভাবে স্পেস রিসার্চ তার সাথে যোগ কি কি এবং কেন স্পেস রিসার্চের প্রয়োজন কেন মূলত। তো স্পেস বলে আমরা প্রথমেই যেটা আমাদের মাথায় আমরা একটুকে বুঝি, ওই স্পেস বলে আমরা একটু আকাশের দিকে দেখি, সবাই আকাশে গ্রহ নক্ষত্র তারা সমস্ত কিছু আছে সেগুলো। আর কি ভাবনা আছে যে আমরা বড় টেলিস্কোপ দিয়ে দেখি, চাঁদটা দেখি মাঝে মাঝে, যখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় এই সমস্ত ঘটনাগুলোকে দেখি। তো মূলত স্পেস বলে আমাদের এই সমস্ত ধারণা আছে। তো সেই শুরু থেকেই এমনি করে মধ্যে ভাবুন, তো সেই আমরা যদি সেই শুরু থেকেই দেখি যে মহাকাশ চর্চাটাই তখন তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বিজ্ঞান এইভাবে তো আলাদা ভাগ ছিল না, তখন যেটা ছিল ফিলোসফি। তো তখন যেটা ছিল, তখন কিন্তু এই মহাকাশ নিয়ে আলোচনাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এবং সেই সময় সবার একটা ধারণা ছিল যে পৃথিবীটা আছে, পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে, আমরা খুব কমনলি চোখে যেটা দেখি। তো সেই ধারণার বশবর্তী হয়েই মোটামুটিভাবে সমস্ত কিছু ছিল। এবং যেটা টলেমি বলেছিলেন তৎকালীন দার্শনিকরা, এই দর্শনের উপর ভিত্তি করেই সমস্ত কিছু। তো সেক্ষেত্রে ধরে নেওয়া হয়েছিল যে পৃথিবীর কেন্দ্রে আছে, তার চারিদিকে সূর্য ঘুরছে। তো আরো বিভিন্ন রকম পর্যালোচনা, বিভিন্ন ঘটনার বিশ্লেষণ, সেটা থেকে পরবর্তীকালে নিকোলাস কোপারনিকাস, পোল্যান্ডের তিনি এই সমস্ত জিনিস পর্যালোচনা করে কিছু ঘটনা তিনি ঘটে। সেক্ষেত্রে তার কাছে সেই অর্থে হয়তো ডিরেক্ট কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা ছিল না, কিন্তু কিছু মানে ইনডিরেক্ট অবজারভেশনস থেকে পরোক্ষভাবে কিছু ফলাফল থেকে তিনি ঠিক উল্টো ঘটনার কথা তার একটা বইতে লিখতেন। ওইটা তো সেটাতে যেটা দাঁড়ায়, তিনি যেটা বলতে চেয়েছেন যে না, নিশ্চয়ই আমাদের এই মহাবিশ্বের কেন্দ্রে আছে, তখন মহাবিশ্ব শুধুমাত্র আমাদের এই যে গ্যালাক্সি এবং অন্যান্য গ্রহগুলো এই সূর্যের চারপাশে, কিন্তু তার সাথে কোনো প্রমাণ ছিল না, সেই অর্থে পরীক্ষালব্ধ প্রমাণ ছিল না। এবং বিজ্ঞান বলে আমরা প্রথমে আরেকটু পরে এটা আমরা যদি বলি মোটামুটিভাবে 1543-তে তো কোপারনিকাস শেষ হয়ে যায়। তো সেই সময় আসে গ্যালিলিও। তিনি প্রথম নিজের দূরবীন তৈরি করেছেন। তো সেই দূরবীন দিয়ে এই গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যালোচনা করে বিভিন্ন সময়ে, বছরের বিভিন্ন সময়ে কোনখানে কোনটার অবস্থান হচ্ছে, এবং খুব ডিটেল একটা লিপিবদ্ধ করে শুনলাম বইয়ে। এবং ওনার সেই টেলিস্কোপ দিয়ে উনি সেই সময় কিন্তু এই চাঁদের যে দাগগুলো সেগুলো কিন্তু দেখেছিলেন এবং সেটাকে সুন্দরভাবে ট্রান্সলেট করেছিলেন এবং জুপিটারের যে 4টে উপগ্রহ কিন্তু উনি পর্যবেক্ষণ করেছিলেন সেই হ্যান্ডমেড টেলিস্কোপ দিয়ে সেই সময়। তো এইটা ছিল গ্যালিলিওর বইটা।